শুরু হয় বেশ কিছু আর্মি ভেহিকলস দেখিয়ে। খুবই ওভার প্রোটেক্টেড এসব গাড়িতে করে একটি বিশেষ বক্স নিয়ে যাওয়া হচ্ছিল। মূলত ইন্ডিয়ার সাথে পাকিস্তান এবং চায়না দুই দেশের সাথেই বেশ সম্পর্ক শীতল। যদি কখনো পাকিস্তান এবং চায়না একযোগে ইন্ডিয়াকে আক্রমণ করে, তবে ইন্ডিয়া খুবই বেকায়দায় পড়বে। মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে কোটি কোটি মানুষ। তাই এই ধরনের পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করার জন্য ইন্ডিয়া একটি বিশেষ ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছিল, আর এই বক্সটির ভেতর সেই বিশেষ টেকনোলজিটি রয়েছে। কিন্তু জিনিসটা আসলে কি, সেটা আমরা আরো পরে জানতে পারবো। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু হঠাৎ সেই গাড়ি বহরে ভয়ঙ্কর আক্রমণ করে বসে একদল লোক। এই দলকে লিড করছিল অদ্ভুত এক মুখোশ পরিহিত ব্যক্তি। তারা একে একে সবগুলো সিকিউরিটিকে হত্যা করে এবং সেই বিশেষ বক্সটি সেখান থেকে নিয়ে চলে যায়। এই মাস্কম্যান শীঘ্রই ইন্ডিয়ান ডিফেন্স অথরিটিকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিতে যাচ্ছে। দ্রুত বক্স হাইজ্যাকের খবর ইন্ডিয়ান হাই অথরিটির কাছে চলে যায়। দ্রুতই একটি মিটিং ডাকা হয় আর এই বিষয়ে আলোচনা শুরু হয়। সবার মনে একটাই প্রশ্ন, কারা করেছে এই হাইজ্যাক আর তাদের উদ্দেশ্যটা কি। কিন্তু এই সময় তাদের কাছে একটা ভিডিও এসে পৌঁছায়। সে ভিডিওতে ওই মুখোশধারী ব্যক্তি বলে খুব শীঘ্রই ইন্ডিয়াকে সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। সে আরও বলে তাকে থামানোর ক্ষমতা কারোরই নেই। আর্মি অফিসিয়ালস এই ভিডিও পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়ে, কারণ অনেক চেষ্টা করেও তারা এই মাস্কম্যানের কোনো ধরনের হদিশ খুঁজে পায় না। কিন্তু তারা খুব ভালো করেই জানতো যে ওই বক্সের ভেতরে যেটা আছে ওইটার সাহায্যে আসলেই এই লোক চাইলে ইন্ডিয়াকে ধ্বংস করে দিতে পারবে। ইন্টেলিজেন্স তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এবং ফাইনালি তারা সেই বক্সের অবস্থান ট্রেস করতে সমর্থ হয়। ওই মুহূর্তে বক্সটি ছিল ব্রিটেনে। যেহেতু বক্সটি অন্য দেশের মাটিতে ছিল, তাই সরাসরি আর্মি ইনভেশন সম্ভব ছিল না। বক্সটি ফিরিয়ে আনার জন্য দরকার ছিল দুর্ধর্ষ কিছু সিক্রেট কমান্ডো। এই সময় আমরা মুভির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কর্নেল আজাদকে দেখতে পাই। কর্নেল আজাদ বলে এই মিশনের জন্য পারফেক্ট দুজন সোলজার তাদের কাছে ছিল, কিন্তু অনেক আগেই কোর্ট মার্শাল করে তাদের দুজনকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে কোনো একটা বিশেষ কারণে। তাই হাইকমান্ড কর্নেল আজাদকে আদেশ করে তাদের দুজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। কর্নেল আজাদ এই দায়িত্ব দেয় ক্যাপ্টেন মিশা নামক এক নারী আর্মি অফিসারকে, কারণ কর্নেল জানে বেডি মানুষ যে কোনো কাজের জন্য বেডা মানুষকে কনভিন্স করার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জন্মায়। তো ক্যাপ্টেন মিশা আজাদকে জিজ্ঞেস করে যদি ওই দুজন সোলজার এতই হাই প্রোফাইল হয়ে থাকে তবে কেন তাদেরকে কোর্ট মার্শাল করা হলো। জবাবে কর্নেল বলে তাদের কোর্ট মার্শালের পেছনে অনেক বড় এবং কনফিডেন্সিয়াল একটা ঘটনা আছে, সেটা তো এখন সে মিশাকে জানাতে পারবে না। কিন্তু ওই দুই সোলজারের মহত্ব বোঝাতে মিশাকে ৮ বছর আগের এক কাহিনী শোনাইছে, যখন আজাদ এবং ওই দুজন সোলজার একসাথে আফগানিস্তানে একটি মিশনে গিয়েছিল। গল্পটি বলা শুরু করে সে, আর কাহিনী ফিরে যায় আজ থেকে আরো ৮ বছর পূর্বে। ওই দুজন সোলজারের নাম ছিল ক্যাপ্টেন ফিরোজ, কোড নেম ফ্রেডি, এবং ক্যাপ্টেন রাকেশ, যার কোড নেম ছিল রকি। তাদের দুজনের মাঝে এতই ভালো বন্ডিং ছিল যে তাদেরকে বড় মিয়া আর ছোট মিয়া বলে ডাকা হতো। এই নামটা খুব ক্লিশে, অনেক পুরাতন একটা ইন্ডিয়ান মুভি থেকে এই নামটা নেওয়া হয়েছে। যাই হোক, মূলত আফগানিস্তানে একটি সন্ত্রাসী সংগঠন বেশ কয়েকজন ইন্ডিয়ান সিটিজেনকে তাদের বেস ক্যাম্পে জিম্মি করে রেখেছিল। কর্নেল আজাদ আফগান বর্ডারে ফ্রেডি এবং রকির সাথে দেখা করে এবং তাদেরকে এই মিশনের জন্য প্রয়োজনীয় ব্রিফ করে। তাদের কাজ হবে সেই বন্দী ইন্ডিয়ানদেরকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা। ফিরোজ এবং রকি সিঙ্গেল হ্যান্ডেডলি গোপনে সেই গোষ্ঠীর ক্যাম্পে প্রবেশ করে। অসাধারণ দক্ষতা এবং সতর্কতার সাথে তারা পৌঁছে যায় সেই বন্দী ইন্ডিয়ানদের কাছে, আর এরপর সেখানে উদ্ভূত হয় এক বিশাল লড়াইয়ের। কিন্তু স্কিলড এই দুই মিলিটেন্ট প্রচুর গোলাগুলির মাঝেও সেই সব হোস্টেজদেরকে নিরাপদে ইন্ডিয়ান বর্ডারে ফিরিয়ে আনতে সমর্থ হয়। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হওয়া এই মিশনটিকে তারা সম্ভব বলে প্রমাণিত করে। কর্নেল মিশাকে বলে ওই দুজন আমার জীবনে দেখা সব থেকে দুর্ধর্ষ মিলিটেন্ট ছিল এবং এখন পর্যন্ত তাদের চেয়ে ভালো কোনো সোলজার আমি দেখিনি। তাই এই মিশন যদি কেউ কমপ্লিট করতে পারে তবে এই দুজনই পারবে। তোমার কাজ হচ্ছে যে কোনো মূল্যে ওদেরকে এই মিশনের জন্য রাজি করানো এবং ফোর্সে ফিরিয়ে নিয়ে আসা। শুরুতে ক্যাপ্টেন মিশা রকির কাছে যায়। রকি ওই সময় একজন ফায়ার ফাইটার হিসেবে কাজ করছিল। মিশা রকির সাথে দেখা করে তাকে সেই মুখোশধারীর ভিডিওটি দেখায় এবং জানায় যে তার দেশ কত বড় হুমকির সম্মুখীন হয়েছে। সবকিছু জানতে পেরে রকি তখনই মিশনের জন্য রাজি হয়ে যায়। এরপর রকি আর মিশা একসাথে যায় ফিরোজের সাথে দেখা করতে। ফিরোজকেও তারা দুজন সবকিছু খুলে বলে, কিন্তু সবকিছু শুনেও ফিরোজ বলে সে এই মিশনে যাবে না। সে তার সারাটা জীবন ইন্ডিয়ার জন্য উৎসর্গ করেছে, কিন্তু তারপরেও তার দেশ তার সাথে বেইমানি করেছে। একটি ছোট্ট ভুলের জন্য তাকে পর করে দিয়েছে। তাই এখন আর সে তার সময় কিংবা জীবন এই স্বার্থপর মানুষদের জন্য নষ্ট করবে না। অনেক চেষ্টা করেও তারা ফিরোজকে কনভিন্স করতে সমর্থ হয় না।
ফলে মিশা এবং রাকেশ দুজনে মিলেই মিশনটি এক্সিকিউট করার সিদ্ধান্ত নেয়। পরদিনই মিশা এবং রাকেশ একসাথে ইউকেতে চলে যায়। ব্রিটেনে এসে মিশা রকিকে প্যাম নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এই মেয়েটি এখানকার একটি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছে, কিন্তু মূলত সে একজন ইন্ডিয়ার সিক্রেট স্পাই। এই মেয়েটি একজন টেক সাইভি পাবলিক। সে একজন দুর্ধর্ষ হ্যাকার, আর যে কোনো ধরনের সিকিউরিটি সিস্টেম ভেঙে তার ভেতরে প্রবেশ করার জন্য বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত। বক্সটি যেখানে আছে সেখানে হিউম্যান প্রোটেকশনের বাইরে অনেক ধরনের টেকনোলজিক্যাল প্রোটেকশন দেওয়া ছিল, তাই সেই সব ভাঙতে ট্যামকে এই মিশনে খুবই জরুরিভাবে দরকার। তারা তিনজন একসাথে একটি টিম ফর্ম করে এবং চলে যায় সেই লোকেশনে যেখানে সেই বক্সটি রাখা ছিল। লোকেশনটি ছিল একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে। সুরক্ষিত এই জায়গাটিতে অনেকগুলো সিকিউরিটি লেভেলের সাথে ছিল অসংখ্য গার্ড এবং ট্রেন সোলজার্স। কিন্তু ক্যাপ্টেন মিশা আর রকি এবং প্যাম মিলে একে একে সেই সুপার স্কিল্ড সৈনিকদেরকে হত্যা করতে শুরু করে। ইউনো, টাইপিক্যাল বলিউড স্টাফ। একাই একটা পুরো ফোর্সকে খেয়ে ফেলে টাইগার রকি। সকল সিকিউরিটি সিস্টেম ব্রিজ করে এক পর্যায়ে তার একটি ভল্টের সামনে উপস্থিত হয়, আর এই ভল্টের ভেতরে রাখা ছিল সেই কাঙ্ক্ষিত বস্তুটি। এই ভল্টের সামনেও অনেক প্রোটেকশন ছিল, কিন্তু রকি একে একে সবগুলো গার্ডকে পিটিয়ে বৃন্দাবন বাহাতে শুরু করে। এই পর্যায়ে হঠাৎ সেখানে উদয় হয় একজন মাস্কম্যান, আর এই মুখোশধারী আগের মুখোশধারীর চেয়ে বেশ কিছুটা আলাদা। রকি তাকেও বেধড়ক মার মারে, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে ওই মুখোশধারীর গায়ে যতই আঘাত আসুক না কেন, সেই সব আঘাতই দ্রুত কিওর হয়ে যাচ্ছিল, একদম উনভারিনের মতো। এই দৃশ্য দেখে রকি তো টাসটি খেয়ে যায়, আর এই পর্যায়ে মুখোশধারী রকিকে বেদরক মারধর করে। পিটি এসে রকিকে তক্তা বানিয়ে দেয়। অন্যদিকে মিশা আর প্যামের অবস্থা নাজেহাল। সেখানে মুখোশধারীর পক্ষের আরো অনেকগুলো গার্ড চলে আসে। তারা এই তিনজন ইনভেডারকে গুলি করে ঝাঁঝরা করে দিতেই যাবে, এই সময় সেখানে উদয় হয় ফিরোজ। শুরুতে অভিমানে মানা করলেও পরে দেশপ্রেমের টানে ঠিকই সে রকিবের পেছন পেছন এসেছে। এটা তো আমরা আগেই জানতাম। ফিরোজের আক্রমণে সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে, আর রকিও শক্তি এবং সাহস ফিরে পায়। ফিরোজ এবং রকির মিলিত আক্রমণে মুখোশধারীর দল সেখান থেকে পালাতে বাধ্য হয়। এরপর প্যাম সেই ভল্টের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে খুলে ফেলে, আর এরা সবাই ভেতরে প্রবেশ করে। কিন্তু ভেতরে গিয়ে তারা কোনো বক্স খুঁজে পায় না, বরং সেখানে একটি মাঝবয়সী মহিলাকে দেখতে পায়। এই মহিলার নাম সোনিয়া। এই মহিলাকে এখানে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি তাদেরকে জানায় যে সেই বক্সে কোনো টেকনোলজি নয়, বরং সে নিজেই ছিল।